সহজ লেসনে তো আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের ধীবর বৃত্তান্ত এই যে নাটকটি তোমাদের রয়েছে, এই নাটক থেকে আমরা সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস 9 বাংলা বিষয়ের ধীবর বৃত্তান্ত নাটক থেকে এমসিকিউ, এসএকিউ 3 নম্বর এবং রচনাধর্মী বড় প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, এর মধ্যে থেকে তোমাদের সাধারণত পরীক্ষা কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 ধীবর বৃত্তান্ত অর্থাৎ বাংলা বিষয়ের ধীবর বৃত্তান্ত এই নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। দেখো, প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখব, তারপর অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন উত্তর দেখবো 1 নম্বর মানের, এরপর 3 নম্বর মানের এবং যে বড় প্রশ্ন রয়েছে 5 নম্বর বা 4 নম্বর মানের সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দাগে ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল রাজার ছবি, রানীর ছবি, রাজার খোদাই করা নাম, শকুন্তলার নাম। তো ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে কি ছিল? রাজার খোদাই করা নাম ছিল। 2 নম্বর হচ্ছে আপনারা শান্ত হন, বক্তা হলেন ধীবর, সূচক, জানুক না রাজচালক। তো আপনারা শান্ত হন এই কথাটা কে বলেছিলেন? কে বলেছিল? উত্তর হবে ধীবর। পরের প্রশ্ন হচ্ছে একে পূর্বাপর সব বলতে দাও, বক্তাকে, সূচক, প্রথম রক্ষী, ধীবর না রাজচালক। তো একে পূর্বাপর সব বলতে দাও এই কথাটা কে বলেছিল? এটা বলেছিল রাজচালক। পরের প্রশ্ন হচ্ছে ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে, সেটা হচ্ছে রঘুবংশম, অভিজ্ঞান, শকুন্তলম, কুমার সম্ভব না মেঘদূত। তো ধীবর বৃত্তান্ত এই যে নাট্যাংশ এটা নেওয়া হয়েছে কালিদাসের যে রচনা থেকে, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। পরের প্রশ্ন, ঘটনাচক্রে সেই আংটি পেল এক ধীবর, আংটি ছিল শকুন্তলার, মহর্ষি কর্ণের, রাজচালকের না প্রিয়ঙ্বদার। তো আংটিটা কার ছিল? আংটিটা ছিল শকুন্তলার। এরপর হচ্ছে তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এই উক্তিটির বক্তা হলেন সূচক, প্রথম রক্ষী, ধীবর না রাজচালক। তো তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এটা কে বলেছিল? এই উক্তিটা হচ্ছে রাজচালকের। পরবর্তী প্রশ্ন, আমি খণ্ড খণ্ড করে কাটলাম, যা কাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ না ইলিশ মাছ। এখানে রুই মাছ কাটার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল সে হলো সূচক, প্রথম রক্ষী, ধীবর না ধীবরের স্ত্রী। ওখানে উত্তর হবে ধীবর। এরপরে প্রশ্ন দেখো, এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এমন মন্তব্য করা হয়েছে কেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল, ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল, ধীবরের গা থেকে গোসাপের ছাল, ধীবরের গায়ে গোসাপের ছাল লেগেছিল না ধীবরের গায়ে রক্তের দাগ লেগেছিল। এখানে সঠিক উত্তরটা কী হবে? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল। ঠিক আছে, তাই রাজচালক বলেছিল কি না এ নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে হবে। এবারে দেখো 10 নম্বর দেখে আজ আমার সংসার চলবে কিভাবে। উক্তিটির বক্তা চালক, ধীবর, সূচক না জানুক। তো আজ আমার সংসার চলবে কিভাবে এই কথাটা কে বলেছিল? উত্তর হবে ধীবর। এরপরে প্রশ্ন হচ্ছে প্রভু অনুগৃহীত হলাম, অনুগৃহীত হওয়ার কারণ রাজার মৃত্যুদণ্ড দেননি, রাজা তাকে ক্ষমা করেছেন, রাজা তাকে মুক্তি দিয়েছেন। ওকে, রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন। তো প্রভু অনুগৃহীত হলাম, এই অনুগৃহীত হওয়ার কারণ কি? উত্তর হবে রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন। এরপর তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না, উদ্ধৃতাংশে তিনি হলেন মহর্ষি দুর্বাসা, মহর্ষি কর্ণ, মহর্ষি বিশ্বামিত্র, মহারাজা দুষ্মন্ত। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? এখানে তিনি বলতে এখানে উত্তর দেখো, উত্তর হবে এখানে আমাদের মহারাজা দুষ্মন্তের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না, এখানে এই যে উদ্ধৃতাংশ, এখানে তিনি হলেন মহারাজা দুষ্মন্ত। পরের প্রশ্ন 13 নম্বর দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্য কুসুম দাশগুপ্ত, নবারুণ ভট্টাচার্য, সত্যনারায়ণ চক্রবর্তী, সত্যপ্রিয় রায়। তো এখানে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত নাটকে 2 রক্ষীর নাম ছিল জয় বিজয়, ওমকার, জানুক, সূচক না অমল বিমল। তো ধীবর বৃত্তান্ত এই নাটকে যে 2 রক্ষী ছিল তাদের নাম ছিল জানুক আর সূচক। পরের প্রশ্ন, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন মহারাজকে, মহাপাত্রকে, রাজচালকে না প্রধান প্রহরীকে। তো প্রভু বলতে এখানে রাজচালককে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন আমরা দেখব অতি সংক্ষিপ্ত মানের
1 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর। প্রথম প্রশ্ন, ধীবর আংটি কোথায় পেয়েছিল? তো ধীবর আংটিটি রুই মাছের পেটে পেয়েছিল। প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? তো ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে। প্রতিগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্তের প্রতিক্রিয়া কি হয়েছিল? তো প্রতিগৃহে যাওয়ার পর শকুন্তলাকে দেখে দুষ্মন্ত তাকে চিনতে পারেননি। আপনারা শান্ত হন, বক্তা কাদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন? তো এখানে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র ধীবর 2 নগররক্ষীকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছে। এরপর রাজা দুষ্মন্তের চালকের কাজ কি ছিল? তো রাজা দুষ্মন্তের চালকের কাজ ছিল নগর রক্ষা করা। ধীবর সংসার চালাতো কিভাবে? তো সে জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে জাল, বড়শি দিয়ে, ঠিক আছে, ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাতো। ঠিক আছে, জাল, বড়শি এগুলো দিয়ে সে মাছ ধরতো এবং সেই মাছ ধরে সে নিজের সংসার চালাতো। ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল? তো রাজা দুষ্মন্ত ধীবরকে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ পরিতোষক সহ মুক্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, আংটিটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল? উত্তর লিখবে, আংটিটি ফিরে পেয়ে রাজা দুষ্মন্ত মুহূর্তকালের জন্য বিহ্বলভাবে চেয়েছিল। এরপর মুক্তি পেয়ে ধীবর কি করেছিল? তো মুক্তি পেয়ে খুশিতে ধীবর পারিতোষকের অর্ধেক রক্ষীদের ফুলের দাম হিসাবে দিয়েছিল। এরপরের প্রশ্ন, দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? সতীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায়। নেক্সট হচ্ছে, অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। চালক এরকম সন্দেহ করেছিল কেন? না, ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার চালক এরকম সন্দেহ করেছিলেন। শকুন্তলার সখীর নাম কি ছিল? শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ংবদা। এরপর মহারাজা এ সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজের খুশি হবেন? তো ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজা দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছেন। এরপর চলরে গাঁট কাটা তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? তো এখানে গাঁট কাটা অর্থাৎ ধীবরকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। শকুন্তলার সঙ্গে কার বিবাহ হয়েছিল? তো শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিবাহ হয়েছিল। দুষ্মন্ত শকুন্তলার বিয়ে কোথায় হয়েছিল? তো ঋষিকর্ণের আশ্রমে দুষ্মন্ত শকুন্তলার বিয়ে হয়েছিল। ঋষিকর্ণের অবর্তমানে কোন ঋষি তার আশ্রমে এসেছিলেন? তো ঋষিকর্ণের অবর্তমানে ঋষি দুর্বাসা তার আশ্রমে এসেছিলেন। নেক্সট হচ্ছে, শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল? তো শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কি? ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। এরপর দেখো, শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন কেন? না, স্বামী দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ায় শকুন্তলা দুর্বাসার আগমন সংবাদ বুঝতে পারেনি। এই অবহেলায় অপমানিত হয়ে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। নেক্সট হচ্ছে, দুর্বাসা মুনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? তো দুর্বাসা মুনি শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিল যে যার চিন্তায় মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। দেখো, এরপর আমরা দেখবো 3 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। রাজা তার গম্ভীর প্রকৃতি ছেড়ে কখন, কেন মুহূর্তের জন্য বিহ্বল হয়েছিলেন? এখানে উত্তর লিখবে, আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। রাজচালক যখন রাজা দুষ্মন্তকে তার আংটি দেখিয়েছিলেন তখন গম্ভীর প্রকৃতির রাজা কিছু মুহূর্তের জন্য বিহ্বলভাবে চেয়েছিলেন। নাট্যাংশের পূর্বকথা থেকে আমরা জানতে পারি যে ঋষি দুর্বাসার অভিশাপে রাজা দুষ্মন্ত তার বিবাহিত স্ত্রী শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। ঋষির কথা মতো রাজার পূর্বস্মৃতি মনে পড়ার একমাত্র উপায় ছিল পূর্বের কোনো নিদর্শন দেখান। রাজা শকুন্তলাকে একটি আংটি দিয়েছিলেন যা দেখানোর জন্য শকুন্তলা রাজার কাছে যান, কিন্তু পথে সেই আংটি হারিয়ে যায় এবং কালক্রমে ওই আংটি ধীবরের কাছে পৌঁছায়। ধীবরের কাছ থেকে নিয়ে ওই আংটিটি রাজচালক রাজাকে দেখান। এর ফলে রাজার সকল পূর্বস্মৃতি মনে পড়ে যায়, যার ফলে তিনি কিছু সময়ের জন্য বিহ্বল হয়েছিলেন। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে, যার চিন্তা সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। বক্তাকে তার এমন উক্তির কারণ কি? এখানে দেখো, আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছেন ঋষি দুর্বাসা। আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। নাট্যাংশের পূর্বকথা থেকে আমরা জানতে পারি যে রাজা দুষ্মন্ত কর্ণ ঋষির আশ্রমে শকুন্তলাকে বিবাহ করেন এবং রাজধানীতে ফিরে যান। দীর্ঘ সময় কেটে গেলেও রাজা দুষ্মন্ত ফিরে আসেন না। একদিন শকুন্তলা স্বামীর দুশ্চিন্তায় মগ্ন ছিলেন। সেই সময়
ঋষি দুর্বাসা কর্ণমুনির আশ্রমে উপস্থিত হন। যথাযথ আপ্যায়ন না পেয়ে অপমানিত ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। ওকে, পরবর্তী প্রশ্ন, তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? বক্তাকে মন্তব্যটির কারণ কি? এখানে বক্তা হচ্ছেন আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্তর্গত প্রথম রক্ষী। ঠিক আছে, প্রথম রক্ষী করেছেন। এরপর হচ্ছে কি না মন্তব্যটি, এই মন্তব্য করার কারণটা কি সেটা ব্যাখ্যা করতে হবে। নাট্যাংশে আমরা জানতে পারি যে রাজার নাম খোদাই করা মণিখচিত একটি দুর্মূল্য আংটি একজন গরিব সাধারণ ব্যক্তির কাছে দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজচালক এবং 2 রক্ষী ওই জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ব্যক্তিটি বারংবার বলে যে সে ওই আংটি চুরি করেনি। ব্যক্তির বক্তব্য শুনে রাজরক্ষীদের একজন ব্যঙ্গার্থে ব্যক্তিটিকে আলোচ্য মন্তব্যটি করেন। ওকে, অর্থাৎ কি বলেছিলেন না এই যে আংটি এটা তোকে কি রাজা কি তোকে সদ্ব্রাহ্মণ ভেবে দান করেছে, এই কথাটা বলেছিলেন। পরের প্রশ্ন, সূচক এই জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছেন? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? উত্তর লিখবে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের চরিত্র রাজচালক 2 রক্ষীর অন্যতম এক রক্ষী সূচককে এই কথা বলেছেন। ধীবরের কাছে মহামূল্যবান আংটি দেখে নগর রক্ষক রাজচালক ধীবরকে গ্রেপ্তার করেন। ওই আংটির বিষয়ে জানার জন্য তিনি রাজার কাছে যান। ঋষি দুর্বাসার অভিশাপ অনুযায়ী নিদর্শন দেখে রাজার পূর্ব কথা মনে পড়ে যায় এবং তিনি রাজচালককে ওই আংটির বিষয়ে বলেন এবং ধীবরকে পুরস্কার করার আদেশ দেন। রাজসভা থেকে ফিরে এসে রাজচালক ধীবরের কোনো অপরাধ নেই তা বুঝে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরের প্রশ্ন দেখো, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ধীবরের আংটি পাওয়ার আগের কাহিনী নিজের ভাষায় লেখো। ঠিক আছে, অর্থাৎ ধীবর যে আংটিটা পেয়েছিল তার আগে কি যে ঘটনাগুলি ঘটেছিল, কিভাবে সে আংটিটা হারিয়েছিল, সেই সমস্ত ঘটনাগুলো আমাদের লিখতে হবে। তো কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে আশ্রম কন্যা শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে দীর্ঘদিন হয়ে গেলেও তিনি শকুন্তলার খোঁজ করেন না। একদিন ঋষি দুর্বাসা কর্ণের আশ্রমে এলে স্বামীর চিন্তায় মগ্ন শকুন্তলা তা টের পান না। অপমানিত ঋষি অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। সখী প্রিয়ঙ্বদার অনুরোধে অবশ্য অভিশাপ কিছুটা লঘু করে দুর্বাসা বলেন যে শকুন্তলা যদি প্রিয়জনকে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারেন তাহলে অভিশাপ কার্যকর থাকবে না। শকুন্তলার কাছে থাকা দুষ্মন্তের দেওয়া আংটিটাই স্মৃতিচিহ্ন বলে সখীরা ভেবে নেন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর উদ্যোগ নেন, কিন্তু যাওয়ার সময়ে শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দিতে গিয়ে হাত থেকে আংটি খুলে জলে পড়ে যায়। ফলে দুষ্মন্ত শকুন্তলাকে আর চিনতে পারেন না। ওদিকে এক ধীবর মাছ ধরতে গিয়ে একটা রুই মাছ ধরে এবং তার পেটে ওই আংটিটি পায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ধীবর আংটিটা পেয়েছিল। তো এখানে আমাদের প্রশ্নটা কি বলা হয়েছে না ঘটনাক্রমে সেই আংটি পেলে ধীবরের আংটি পাওয়ার আগের কাহিনী নিজের ভাষায় লেখো, অথবা এটাকে যদি এভাবে বলা হয় যে সেই ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই উত্তরটা লিখবে। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন? তো ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি পেয়ে 2 রক্ষী তাকে চোর সাব্যস্ত করেন। আত্মপক্ষ সমর্থনে ধীবর নিজের কথা বলতে চাইলেও রক্ষীরা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে। তখন রাজার শালক তার কাছে পুরো ঘটনাটি জানতে চাইলে ধীবর জানায় যে সে একজন জেলে, জাল বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সে সংসার চালায়। ধীবরের এই জবাব শুনে ব্যঙ্গের সুরে রাজার শালক ধীবরের উদ্দেশ্যে উদ্দিষ্ট মন্তব্যটি করেন। পরের প্রশ্ন হচ্ছে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি হয়েছিল? ওকে, অর্থাৎ এই কথাটি যাকে বলা হয়েছিল ধীবরকে বলেছিল, তো ধীবরের প্রতিক্রিয়া কী ছিল সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্তর্গত মন্তব্যটি রাজচালক ধীবর সম্পর্কে করেছেন। ঠিক আছে, অর্থাৎ রাজচালক কাকে বলেছিল, এটা ধীবরকে বলেছিল। এবার ধীবরের প্রতিক্রিয়া কী হয়েছিল এই কথাটা শুনে সেটা আমাদের লিখতে হবে। রাজচালক ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে ধীবর বলেছিলেন, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। দেবজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। ধীবর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তার জীবিকা নিম্নমানের হলেও
তা দেখে ব্যক্তি যাচাই করা উচিত নয়, কারণ দেবজ্ঞ ব্রাহ্মণ তার স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের সময় তিনি নির্দয়ভাবে পশুবধ করেন। এরপরের প্রশ্ন দেখো, আমরা কিছু রচনাধর্মী যে বড় প্রশ্ন 4 নম্বর বা 5 নম্বর মানের প্রশ্ন তো সেগুলো দেখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। তো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কাহিনী ধীবরকে ঘিরে আবর্তিত হয়েছে। তার চরিত্রের যে সমস্ত পরিচয়গুলি পাওয়া যায় তা হলো, প্রথম হচ্ছে সততা ও স্পষ্টবাদিতা। নাটকের শুরু থেকে ধীবরের মধ্যে সততা ও স্পষ্টবাদিতা লক্ষ্য করা যায়। আংটি চুরির অপবাদে অভিযুক্ত হয়ে প্রথম থেকেই সে সত্য কথা বলতে চাইলেও রক্ষীরা তার কথায় কর্ণপাত করেনি, উপরন্তু তাকে বারবার বাটপার, গাঁটকাটা ইত্যাদি ইতর শব্দ শুনতে হয়েছে। এরপর হচ্ছে শাস্ত্র জ্ঞান ও পেশার প্রতি শ্রদ্ধা। রাজশালক তার পেশা ও জাত নিয়ে কটূক্তি করলে সে বলেছেন যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এখানে ধীবরের শাস্ত্র জ্ঞান ও পেশার প্রতি শ্রদ্ধা লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে পরিবারের প্রতি দায়বদ্ধতা। রাজ দরবার থেকে হার পেয়ে তার উক্তি, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, এর থেকে তার পরিবারের প্রতি যে দায়বদ্ধতা সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এরপর কৃতজ্ঞতা ও উদার মানসিকতা। পারিতোষিক পেয়ে যেভাবে বিদ্রুপকারী রাজশালককে প্রণাম করে ও অপর দুজন রক্ষীকে তার অর্ধেক দান করেছেন, তাতে তার কৃতজ্ঞ ও উদার চিত্তের পরিচয় মেলে। ওকে, এইভাবে দেখো আমরা যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে যে ধীবর তার চরিত্র সম্পর্কে আমরা এই উত্তরটি লিখলাম। পরের প্রশ্ন হচ্ছে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। আমাদের প্রভু বলতে এখানে কার কথা বলা হয়েছে? মহারাজের হুকুম শেষ পর্যন্ত কিভাবে বক্তাকে হতাশ করে তা লেখো। ঠিক আছে, দেখো আমরা উত্তর লিখছি। কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আমাদের প্রভু বলতে দ্বিতীয় রক্ষী নগর রক্ষার দায়িত্বে থাকা রাজশালকের কথা বলা হয়েছে। ঠিক আছে, রাজশালকের কথা বলেছেন, অর্থাৎ এখানে প্রভু বলতে রাজশালককে বোঝানো হয়েছে। এরপর কি বলা হয়েছে না, মহারাজের হুকুম শেষ পর্যন্ত কিভাবে বক্তাকে হতাশ করেছিল সেটা আমাদের লিখতে হবে। রক্ষীরা আংটি চুরির অপরাধে ধীবরকে ধরে নিয়ে আসে এবং রাজার আদেশে তাকে শাস্তি দেওয়ার জন্য মহা উৎসাহে অপেক্ষা করতে থাকে। রাজশালক রাজার কাছে গিয়েছিলেন আংটি পাওয়ার ঘটনা সবিস্তারে জানতে, তাই রক্ষীরা অপেক্ষা করছিল ধীবরকে শকুনি দিয়ে খাওয়ানো হবে নাকি কুকুর দিয়ে খাওয়ানো হবে সেই নির্দেশ পাওয়ার জন্য। কিন্তু রক্ষীদের অপেক্ষা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়, কারণ রাজার কাছ থেকে ঘুরে এসে রাজশালক জানান যে আংটি পাওয়ার বিষয়ে ধীবর যা যা বলেছে তা সবই সত্য প্রমাণিত হয়েছে। ফলে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, মহারাজ খুশি হয়ে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দিয়েছেন বলেও শালক জানান। এইভাবে মহারাজের হুকুম বক্তাকে অত্যন্ত হতাশ করেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, তো আংটি পাওয়ার পরে ধীবরকে তারা ধরে নিয়ে গিয়েছিল এবং রাজার কাছে নিয়ে গিয়েছিল, এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আমাদের লিখতে হবে। তো কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং দুজন রক্ষী পিছনে হাত বেঁধে তাকে ধরে নিয়ে আসেন। ধীবর আংটি চুরি করেনি জানালেও তারা তা বিশ্বাস করেন না। প্রথম রক্ষী বিদ্রুপ করে জানতে চায় তাকে সৎ ব্রাহ্মণ মনে করে রাজা আংটিটা দান করেছেন কিনা। ধীবর এই সময় রক্ষীদের তীব্র ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়ে। সে জাল বড়শি দিয়ে মাছ ধরার কথা বললে তা নিয়েও তাকে ব্যঙ্গ শুনতে হয়। ধীবর এর প্রতিবাদ জানায় সে রুই মাছ কাটার সময় মাছের পেটে আংটি পাওয়ার কথা বলে। রাজশালক ঘটনার সত্যতা যাচাই করতে রাজার কাছে যান। রক্ষীরা চোর ধরা পড়ার শাস্তি স্বরূপ ধীবরকে হত্যার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন, কিন্তু শালক ফিরে এসে জানান যে ধীবর সবই সত্য কথা বলেছেন এবং সে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয়, রাজা খুশি হয়ে ধীবরকে আংটির সমমূল্যের অর্থ দিয়েছেন বলেও তিনি জানান। ওকে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখলাম। ঠিক আছে, তো এরপর আরেকটি প্রশ্ন দেখো, সখীরা মনে করলেন এই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে? আংটিটি কিভাবে খোয়া গিয়েছিল বা আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল, ঠিক আছে, অথবা আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। অর্থাৎ আংটিটা যেভাবে হারিয়ে গিয়েছিল সেই যে ঘটনাটা সেটা আমাদের লিখতে হবে। তো দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের উল্লেখিত অংশে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে যাওয়ার সময়ে বিদায় মুহূর্তে শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সেই আংটির কথা এখানে বলা হয়েছে। শকুন্তলাকে
বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যাওয়ার পরে দীর্ঘকাল শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত আসে না। এই সময় ঋষি দুর্বাসা তপবনে এলেন। স্বামীর চিন্তায় অন্যমনস্ক শকুন্তলা তার টের পান না। অপমানিত দুর্বাসা অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ অবধি শকুন্তলার সখীদের অনুরোধে দুর্বাসা বলেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই সাপের প্রভাব দূর হবে। সখীরা দুষ্মন্তের দেওয়া আংটিটাকেই শেষ স্মারক চিহ্ন বলে ধরে নেয়। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে যখন শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর আয়োজন করেন তখন আংটিটাই হয় শকুন্তলার সম্বল। কিন্তু পথে শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়ে শকুন্তলার হাত থেকে খুলে আংটিটি জলে পড়ে যায়। ঠিক আছে, এভাবেই আংটিটি খোয়া যায় বা এভাবেই আংটিটা কিন্তু হারিয়ে যায়। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম। এখানে আরও একটি প্রশ্ন আমরা দেখব, রাজার কাছে ধীবরের পাওয়া আংটির গুরুত্ব যেভাবে প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় লেখন। আমরা উত্তর লিখছি, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটিতে মহর্ষি কর্ণের তপবনে শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফেরার সময় রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি উপহার দেন। দীর্ঘদিন রাজধানী থেকে কেউ শকুন্তলার খোঁজ না নেওয়ায় অস্থির শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় আনমনা হয়ে পড়েন। ওকে, এই সময় মহর্ষির আশ্রমে ঋষি দুর্বাসার আগমন ঘটলে স্বামীর চিন্তায় মগ্ন শকুন্তলা তার উপস্থিতি খেয়াল করেন না। এই ঘটনায় অপমানিত ঋষি দুর্বাসা অভিশাপ দেন। ঠিক আছে, ঋষি দুর্বাসা অভিশাপ দেন যার চিন্তায় তিনি মগ্ন সেই ব্যক্তি তাকে ভুলে যাবেন। ওকে, তো দেখো শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি জানান কোনো নিদর্শন দেখাতে পারলে তবে এই সাপের প্রভাব দূর হবে, অর্থাৎ এই অভিশাপের যে প্রভাব সেটা দূর হবে। একদিন এক ধীবরের কাছ থেকে শকুন্তলাকে দেওয়া রাজার আংটিটি উদ্ধার হয় এবং রাজশালক সেটি রাজার কাছে নিয়ে এলে সেই সাপের প্রভাব দূর হয়। রাজার সমস্ত ঘটনা মনে পড়ে যাওয়ায় তিনি শকুন্তলার চিন্তায় বিহ্বল হয়ে পড়েন। তার যে কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে রাজশালকও তা বুঝতে পারেন। স্মৃতি ফিরে আসায় উচ্ছ্বসিত রাজা ধীবরকে আংটির সমান দামের অর্থ পুরস্কার হিসেবে দান করেন। রাজার কাছে আংটিটির গুরুত্ব যে কতটা তা এভাবেই নাট্য দৃশ্যে প্রতিফলিত হয়েছে। ওকে, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের ধীবর বৃত্তান্ত এই যে নাটকটি রয়েছে নাট্যাংশটি, এই নাট্যাংশের আমরা কিন্তু সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। ওকে, এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষা দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে। ওকে, আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেনদেন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।